নমস্কার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন সমাজ দর্পণ। সমাজের আয়নায় আমাদের চারপাশের বাস্তবতাকে দেখার একটা প্রয়াস। আজ আমাদের এই অনুষ্ঠানে আলোচনায় রয়েছে শিক্ষার মূল উদ্দেশ্য সম্পর্কে আমাদের রয়েছে আলোচনা। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, শ্রীমতী লিজা বর্ধন, জয়েন্ট ডাইরেক্টর, এলিমেন্টারি এডুকেশন। নমস্কার ম্যাম, নমস্কার। পর্দায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমাকে এখানে ডাকার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। তাহলে আমরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় শিক্ষার মূল উদ্দেশ্য। তো ম্যাম, আপনার কাছে জানবো যে মানে শিক্ষার মূল উদ্দেশ্য কি? শুধু কি চাকরি পাওয়া, নাকি একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করা? অবশ্যই মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করা। কারণ শিক্ষার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হচ্ছে মানবিকতা, তার নৈতিকতা, তার বৌদ্ধিক বিকাশ, সবকিছু মিলিয়ে একটা হলিস্টিক ডেভেলপমেন্ট। তো সেখানে তো মানবিক মূল্যবোধ তো অবশ্যই খুব জরুরি। তবে এটাও ঠিক যে আমাদের উন্নত জীবন যাপনের জন্য, আমাদের জীবনকে অর্থবহ করে তোলার জন্য আমাদের কিন্তু উপযোগী করে তোলাটাও শিক্ষার উদ্দেশ্য। আমরা শিক্ষা নিচ্ছি, পড়াশোনা শেষ করছি, কিন্তু শিক্ষা শেষে আমাদের একটা অর্থনৈতিক নিরাপত্তার জন্যও কিন্তু আমরা শিক্ষাটা নিচ্ছি। তো সেটাকে আমরা অস্বীকার করতে পারি না, এটাও প্রয়োজন। ঠিক, মানে আমরা শিক্ষা নেব জীবনকে, আমাদের জীবনটাকে একটা নিশ্চিত জীবন পাওয়ার জন্য আমরা শিক্ষা নেব, অর্থনৈতিক নিরাপত্তা, আমাদের মূল্যবোধটা থাকতে হবে। বর্তমান সময়ে এই যে কম্পিটিশনের যুগ, এই কম্পিটিশনের যুগে মানে নম্বর বা র্যাঙ্কের পেছনে দৌড়ানো, এই বিষয়টা কি মানে কোথাও মনে হচ্ছে যে আমরা শিক্ষার আসল লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি? এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই যে দৌড় একটা চলছে, কম বেশি সবাই আমরা দৌড়চ্ছি। কিন্তু এই যে নম্বর বা র্যাঙ্ক, এটা তো মাপকাঠি নয় জীবনের। আমরা কিছু স্পেসিফিক কিছু প্রফেশনকে টার্গেট করে সেই দৌড়টা সামিল হচ্ছি আমরা। তো এটা তো আমাদের শিক্ষার আসল উদ্দেশ্যকে নিশ্চয়ই কিছুটা হলেও খাটো করছে। এটা একটা দৌড় চলছে আমাদের। একদম। আমাদের যে মানে শিশুদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষক হিসেবে মানে পরিবারের ভূমিকা কতটা? আমরা তো শৈশব থেকে একটা কথা মানে শুনে শুনে বড় হয়েছি, চ্যারিটি বিগিনস এট হোম। তো পারিবারিক শিক্ষার তো একটা সক্রিয় ভূমিকা থেকেই যায়। কিন্তু শিক্ষক হিসেবে পরিবার তো একটা প্রতিষ্ঠান, সেখানে আমি পারিবারিক যে পরিমণ্ডল, সেখানে যা দেখছি তার একটা প্রভাব তো শিশুর উপর পড়ে। তবে শিক্ষক হিসেবে ধরতে গেলে আমি বলবো মাই হচ্ছে পরিবারের, মাই হচ্ছে একজন শিক্ষক। আর একটু বৃহৎ সেন্সে যদি আমি ভাবি, যেটা আমি মনে করি যে শিক্ষাটা মায়ের একদম গর্ভাবস্থার থেকে শুরু হয়ে যায়। কারণ একজন মা যদি গর্ভাবস্থা থেকে ভালো চিন্তা করেন, তার আশা আকাঙ্ক্ষা যদি সুন্দর হয়, নির্মল হয়, তার একটা প্রভাব শৈশব মানে গর্ভাবস্থা থেকে শিশুর উপর পড়বে। মানে এগুলো যে মা যদি ভালো ভালো চিন্তা করে, ভালো ভালো বিষয় নিয়ে গর্ভাবস্থায় ভাবে, তবে কিন্তু আশা আকাঙ্ক্ষা করে যে আমার ছেলেটা বা মেয়েটা যাই হোক, তাকে আমি এইভাবে মানুষ করে তুলবো, এই ভাবনাগুলোর একটা প্রভাব বোধহয় পড়ে, আমার বিশ্বাস এটা। এবং এগুলো ভাবলে, মা ওই রকম চিন্তা ভাবনা করলে আমরা ধরে নিতে পারি একটা শ্রেষ্ঠতম সম্ভাবনা নিয়ে একটা শিশু আসছে পৃথিবীতে। একদম, মানে সে বলা যেতে পারে যে সেই মাতৃগর্ভ থেকেই শিক্ষা শুরু হয়ে যায়। ঠিক। বর্তমান সময়ে মানে বেশিরভাগ ফ্যামিলিতে তো আমরা দেখছি যে একটাই মাত্র সন্তান হয়, কোথাও কোথাও দুটো সন্তান থাকে। তো ওই একটি সন্তানকে কেন্দ্র করেই মাতা পিতার যত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন। তো এই যে মানে মাতা পিতারা তাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে কখনো কি মানে ওই শিক্ষার আসল লক্ষ্য থেকে দূরে সরে ফলাফলের বিচারক হিসেবে পরিণত হচ্ছেন কিনা? এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ অনেক বাবা মাই আছে, বাবা মা হয়েছেন, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি সে সময়টায়। তো আমরা যদি হিউম্যান সাইকোলজির দিকটা কথা ভাবি, যখন আমাদের একটি বা দুটো সন্তান হয়, আমরা চাই আমার যেটা অপূরণীয় আশা আছে, এটা ওর মধ্যে দিয়ে আমি ফুলফিল করতে চাই। কারণ আমরা তো আমাদের সন্তানের মধ্যে আমাদের শৈশব দেখতে পাই, তো সেটা আছে। তবে আমি বলবো ব্যতিক্রমী চিন্তা ভাবনা যে নেই তাও নয়,
অনেকে কিন্তু অন্যরকম ভাবে, কারণ আমরা যদি ভাবি একটু বৃহৎ দৃষ্টিকোণ থেকে, যে প্রত্যেকটা মানুষই কিন্তু স্বতন্ত্র, তার নিজস্ব ইচ্ছা, ভালো লাগা সবকিছু আছে, তো চাপিয়ে দেওয়া নয়। আমি আমার মতটা জানাতে পারি, শেয়ার করতে পারি, আমি এটা চেয়েছিলাম হতে পারিনি, ছেলে মেয়ে হয়তো সন্তান সেটা নিতে পারে, তার ভালো লাগতে পারে, কিন্তু যদি একেবারেই না করে তবে তার পিছনে ছুটে কোনো লাভ নেই। কিন্তু বাবা মারা কিন্তু ছুটছেন, সেই ছুটছেন এবং সেটার মধ্যে দিয়ে একটা ফুলফিল করার নিজের চলছে, একটা চলছে, সেটা চলছে, এবং তাতে অনেক সময় বাচ্চারাও হাঁপিয়ে পড়ছে, অভিভাবকরাও হাঁপিয়ে পড়ছে। এই যে বর্তমান সময়ে দাঁড়িয়ে একজন ছাত্রকে প্রকৃত মানুষ করার ক্ষেত্রে একজন শিক্ষক কতটা স্বাধীন? স্বাধীন কথাটা আমার ঠিক কি বলবো, একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে বা শিশু যাকে পেল তাকে মানুষ হিসেবে গড়ে তুলবে, তিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি তো দায়িত্ব পেয়ে শিক্ষকের দায়িত্ব। কাজে এখানে স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা বা অর্ধ স্বাধীনতা, আমি ওই স্বাধীনতা কথাটাতেই যাব না। তিনি এটার জন্য তিনি এখানে এই দায়িত্বপ্রাপ্ত, তাহলে তিনি তার দায়িত্বটা পালন করছেন যদি ঠিকঠাক মতো। কারণ আমি মনে করি একটা সম্পর্কের, প্রত্যেকটা সম্পর্কের একটা রেসপেক্টিভ ডিস্টেন্স থাকে, একটা সম্মানজনক দূরত্ব আমাদের বজায় রাখতে হয়। তাহলে প্রত্যেক শিক্ষক যদি তাদের সেই সম্মানজনক দূরত্বটা বজায় রেখে তার দায়িত্বটা পালন করে একজন শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তোলা, এখানে আমার মনে হয় না তার পায়ে কেউ পরাধীনতা শৃঙ্খল পড়াবে। আর প্রসঙ্গত আমি নিজে শিক্ষার জগৎ থেকে এসেছি, আমি শিক্ষক, সবার আগে আমি একজন শিক্ষক, তো কাজে আমি স্বাধীনতার কোনোদিনই মনে হয়নি যে স্বাধীনতা পরাধীনতা এই শব্দটাই আসেনি জীবনে। মোটামুটি হয়তো সাকসেস তো আর কেউ হয় না 100 ভাগ, কিন্তু আমি যা যা বাচ্চা ছেলে মেয়েদের জন্য ভেবেছি কি খানিকটা হলেও করতে পেরেছি, এবং সেই রেসপন্সটুকু অভিভাবক, শিক্ষার্থী প্রত্যেকের কাছ থেকে পেয়েছি। কাজে শিক্ষক তো শিক্ষক, তিনি অনুসরণ করবেন ওনাকে সবাই, সবকিছু, তো তিনি স্বাধীন আমি মনে করি, সব যুগে, বর্তমানে নয়, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। একটা শিশুর মানে সার্বিক গড়ে তোলার ক্ষেত্রে একটা শিশুকে পরিবার, স্কুল বা শিক্ষক, এই যে পারস্পরিক যে একটা মেলবন্ধন, সেটা কতটা গুরুত্বপূর্ণ? মানে পরিবারের সঙ্গে আমাদের শিক্ষার বিদ্যালয়, শিক্ষক শিক্ষিকাদের, এটাই তো আমাদের একটা সেতু। একটা শিশু পারিবারিক শিক্ষায় কিছু শিক্ষিত হয়ে কিছুটা বড় হওয়ার পর কিন্তু বিদ্যালয়ে আসে, তার এটা সেকেন্ড হোম। তাহলে বিদ্যালয়টাও কিন্তু আমার একটা বড় বাড়ি। আমার ওখানে হয়তো বাড়িতে ছিল একটা ভাই, দুটো ভাই বোন, আর এখানে এসে আমি কিন্তু অনেক পাচ্ছি, কারণ বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ। তো এখানটায় যদি আমি পরিবার, এটা যদি এই হোমলি একটা অ্যাটমসফিয়ার না পাই, সেখানে কিন্তু আনন্দ পাবো না। তাহলে পরিবার থেকে যে শিশুটা এলো শিক্ষা নিতে, এসে যদি শিক্ষক শিক্ষিকা তার বাবা মার বিকল্প, সেখানে যদি ভরসা, নির্ভরতা, ভালোবাসাটুকু পাই, আমি তো মন খুলে এখানে শিক্ষাটা গ্রহণ করতে পারবো। তারপরে যেটা আছে, হয়তো একটা বাচ্চা, আমি আমার অভিজ্ঞতাটাও বলছি, আজকে হয়তো একটা বাচ্চা ভালো আছে, পড়াশোনায় ভালো, হঠাৎ করে একদিন দেখলাম তার মনটা খারাপ, আমি তাকে জিজ্ঞেস করবো তোমার কি হয়েছে, তখন সেই জায়গাটা যদি আমি তাকে দিতে পারি, সে মন খুলে আমাকে বলবে, সে পরিবারের বিকল্প হয়ে উঠতে হবে। তো কাজে এখানে পিতামাতাকে মন খুলে বলতে হবে, সমস্যা থাকতেই পারে, যে আমার এই সমস্যাটা আছে, কিভাবে সমাধান করা যায়, পুরোপুরিটা না হলেও পাশে থাকা যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিবার এবং বিদ্যালয়, আমি মনে করি এটা একটা সেতু। এই সেতুর উপর দিয়ে আমার শিক্ষার্থী, আমার ছেলে মেয়ে নির্বিঘ্নে শিক্ষা প্রক্রিয়া সম্পন্ন করবে। এই যে মানে বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে নৈতিকতা, মানবিকতা বা সামাজিক মূল্যবোধ, এই সমস্ত ব্যাপারে মানে শিশুদেরকে কতটা শিক্ষা দেওয়া হচ্ছে? অবশ্যই শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের যে পুরো শিক্ষার ব্যবস্থার অবয়বটা, এটা তো এই 3টে জিনিসের উপর দাঁড়িয়ে আছে। শিক্ষা ব্যবস্থায় কি বলা হয়েছে যে নৈতিকতা বর্জিত শিক্ষা, মানবিকতা বর্জিত শিক্ষা, সামাজিক মূল্যবোধ বর্জিত শিক্ষা? নিশ্চয়ই না। এগুলি ডেভেলপ করার জন্যই তো শিক্ষা ব্যবস্থা। এখন চর্চা হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, শিক্ষা ব্যবস্থাটাই দাঁড়িয়ে আছে এটার উপরে। তো বিচ্ছিন্ন কিছু ঘটনা কিংবা হয়তো একটা কিছু, এগুলি নিরিখে আমরা কিন্তু বিচার করতে পারবো না যেটা চর্চা চলছে না। পুরো গোটা শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এগুলোর উপরে, এই মূল্যবোধের উপরে। নিশ্চয়ই চর্চা হচ্ছে, আমাদের আশাহত হওয়ার কোনো কারণ নেই।
এই যে মানে বর্তমান সময়ে যে মানে একটা প্রতিযোগিতা, তো এই যে প্রতিযোগিতামূলক যে শিক্ষা ব্যবস্থাটা, সেটা কি শিশুর আত্মবিশ্বাস বাড়াচ্ছে নাকি কোথাও আত্মবিশ্বাসটাকে ভেঙেও দিচ্ছে? আমি এখানে একটা আপত্তি করব। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা, প্রতিযোগিতামূলক কথাটাকে আমি বাদ দিতে চাই। কারণ শিক্ষা ব্যবস্থা প্রতিযোগিতা কিসের? আমি শিক্ষা অর্জন করতে এসেছি, আমি মন প্রাণ ঢেলে শিক্ষা অর্জন করব। আসল কথা শিক্ষা ব্যবস্থাটা প্রতিযোগিতামূলক নয়, মানে আমরা আমাদের বিষয়টাকে প্রতিযোগিতা এটা হচ্ছে, আমি এটাই বলতে যাচ্ছি, এটা একটা আরোপিত শব্দ যে প্রতিযোগিতা সামিল করে দেওয়া। ওই যে দৌড়, আগে যে বললাম অভিভাবকরা দৌড়াচ্ছেন, আমরাও দৌড়াচ্ছি, ছাত্রছাত্রীরাও দৌড়াচ্ছে। তো প্রতিযোগিতা হওয়া উচিত আমার মতে নিজের সঙ্গে। আজকে আমি 50 পেয়েছি, কালকে আমি 60 পাওয়ার জন্য নিজের সঙ্গে প্রতিযোগিতা। সবসময় আমি সাকসেস হবো এমনটা নাই, তার জন্য আশাহত হবো না, ভেঙে পড়বো না, আত্মবিশ্বাসটা জাগাতে হবে, মানসিক স্বাস্থ্যটাকে একদম মজবুত করে গড়ে তুলতে, যেটা মূল শিক্ষার উদ্দেশ্য আমাদের, সর্বাঙ্গীন বিকাশ। সেখানে মানসিক হেলথ যদি ভালো হয়, আমি পরাজয়ও মেনে নিতে পারবো, আমি সফলতাটাকেও এনজয় করতে পারবো। মানসিক স্বাস্থ্য বলার প্রসঙ্গে আমি বলছি যে বর্তমান সময়ে কিন্তু আমরা দেখছি যে বেশিরভাগ শিশুরই বিভিন্ন রকমের মানসিক সমস্যা শিকার হচ্ছে। তো এর পেছনে মানে কারণটা কি মনে হয় আপনার? চাপ, চাপ, কিছু চাপ অভিভাবকদের তরফ থেকে আসছে, কিছু চাপ সমাজের থেকে আসছে। হয়তো আমি আজকে খুব ভালো পড়াশোনা আছে, কালকে হয়তো একটু পিছিয়ে পড়লাম, দুটো নাম্বার কম পেলাম, সেটা কিন্তু আমাদের অনেক সময় বিদ্যালয়ের তরফ থেকেও আসে চাপটা। আর চাপটা হচ্ছে এখন যে জেনারেশন, যে প্রজন্ম, তারা কিন্তু চাপ নিজের থেকেও নিয়ে নেয়। ওই যে বললাম প্রতিযোগিতা, একটা প্রতিযোগিতা শৈশব থেকে আমরা ওদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, সেটার জন্য কিন্তু নিজের মধ্যে চাপ। মানে কি বলবো, আমি হয়তো এখানে বলতে পারবো না, মানে নাম উল্লেখ করে বলতে পারবো না, কিন্তু সত্যি কিছুদিন আগে একটা ছেলে তাই ভালো রেজাল্ট করছিল, কিন্তু আমি একটা খবর পেলাম ওকে এখন মানসিক স্বাস্থ্যের জন্য, মানে মানসিক স্বাস্থ্যটা তার ভালো নেই, তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এত খারাপ লাগছে, মানে এটা কিন্তু কোথাও না কোথাও একটা চাপের ফল। ঠিক, ওই আবারও বলতে হয় যে আমাদের উচ্চাকাঙ্ক্ষা, মানে সেই একটা বাচ্চাকে তার ঠিকঠাক বিকাশ আমরা করতে দিচ্ছি না, আমরা চাইছি যে ও আমাদের মতো হয়ে ওঠুক, ওর মতো ওকে আমরা বাড়তে দিচ্ছি না। সেটাই তো। ব্যর্থতাকে গ্রহণ করা বা জীবনের ব্যর্থতাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়া, মানে শিক্ষা ব্যবস্থায় এই বিষয়টাতে কিভাবে একটা শিশুকে তৈরি করা হয়? ওই যে বললাম একটাই কথা, কিন্তু সবটা যদি মূল লক্ষ্যটার দিকে, উদ্দেশ্যটার দিকে আমরা খেয়াল করি, যে তার সর্বাঙ্গীন বিকাশ। একজন মানুষ সবসময় সফলতা কি, ব্যর্থতাই কি, এই মাপকাঠি কে নির্ধারণ করেছে? সমাজ, আমরা। যে এটা আমি যদি পাই জীবনে আমি সফল, আর যদি আমি এটা অ্যাচিভ করতে না পারলাম আমি ব্যর্থ। তাহলে এই যে আমাদের সমাজ নির্ধারিত মানদণ্ড, তাতে আমি ব্যর্থ সফল, কিন্তু ব্যক্তি হিসেবে আমি কিন্তু সফল হতেই পারি। আমি তো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সফল মনে করি, আমি প্রকৃতির কোলে বিচরণ করে মনে করতে পারি আমি সফল। সেখানে হয়তো আমার সমাজ নির্ধারিত জিনিসগুলো আমি পেলাম না, চাওয়া পাওয়া মেটাতে পারলাম না। কাজে ওই যে বললাম মানসিক স্বাস্থ্য, তাকে মজবুত করতে হবে। আত্মবিশ্বাস যত স্ট্রং হবে, আনন্দেও তো মানুষ গা ভাসিয়ে দেয়। আমরা চারিদিকে দেখছি তো, আমার শিক্ষান্তে ফিরে আসব, কিন্তু হয়তো কোনো একটা আনন্দে সামিল হতে গিয়ে আমি শেষ হয়ে গেলাম। তাহলে আনন্দ আমাকে নিতে হবে। আমার যদি কিছুটা ব্যর্থ মনে করি, আমি মনে করি না কারোর জীবন ব্যর্থ বলে। ব্যর্থ তো ওই মাপকাঠির বাইরে বেরোলে আমি সফল। বর্তমান সময়ে আমরা অনলাইন বা স্মার্ট ক্লাস দেখতে পাচ্ছি, তো মানে এই অনলাইন বা স্মার্ট ক্লাসটা মানে কতটা উপযোগী, বা এর ফলে কি ছাত্র শিক্ষকের মধ্যে কোনো দূরত্ব তৈরি হচ্ছে? সবটাই হচ্ছে না আমাদের মানে ব্যবহারিক প্রয়োগের উপর। আমরা দিন দিন প্রযুক্তিগত উন্নতি হচ্ছে, আমাদের বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু থামাতে পারবো না তো। তাহলে প্রযুক্তির উন্নয়ন আমাদের স্বীকার করতেই হবে। তাহলে প্রযুক্তি যখনই কিছু উদ্ভাবন করছে, যেগুলি আমরা আমাদের শিক্ষা জগতে নিয়ে আসছি, অনলাইন মোডে ক্লাস হচ্ছে, স্মার্ট ক্লাসরুম হচ্ছে, অটো টিঙ্কারিং ল্যাব হচ্ছে, সবকিছু হচ্ছে, ভালো ভেবেই তো হচ্ছে। তাহলে এগুলোকে আমরা কেন পজিটিভ ওয়েতে ব্যবহার করব না? আজকে আমাদের যখন প্যান্ডামিক হয়েছিল, সেই সিচুয়েশনটা অনলাইন মোডেই কিন্তু টিচাররা ক্লাস করেছেন, শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু চালু রেখেছি আমরা। তাহলে সেখানে আমি কেন বলবো অনলাইন খারাপ? আমি কেন বলবো? আজকে স্মার্ট ক্লাসরুম হায়ার সেকেন্ডারি স্কুলগুলির সঙ্গে অ্যাটাচ করা হচ্ছে,
সব স্কুলে হয়তো হয়নি, কিন্তু হচ্ছে। তাহলে একটা বাচ্চা সেই আমাদের গতানুগতিক যে টিচিং ম্যাটেরিয়ালস গুলো আমরা দেখতাম, চক, ডাস্টার, বই, কলম, খাতা, তার বাইরে গিয়ে বই পড়ছি, লেকচার মেথডে পড়া হচ্ছে। সেখানে যদি আমি স্মার্ট ক্লাসরুমে গিয়ে আমি একটা ছবি দেখতে পাই, হয়তো হিমালয় উৎপত্তি পড়ছি, আমি হিমালয়টাকে দেখছি, সেখানে কি আমাকে আকৃষ্ট করবে না? ক্লাসরুমটাকে কি আকর্ষিত করবে না আমাকে, বাচ্চাকে? তখন যে বাচ্চা হয়তো শহরের অনেকে পরিচিত, কিন্তু গ্রামে গঞ্জের বাচ্চা যারা কখনো এগুলির সঙ্গে হয়তো টিভি দেখেনি, স্মার্ট ক্লাসরুম দেখেনি, স্মার্ট পর্দা দেখেনি, তারা কিন্তু ওইটা দেখার জন্য দৌড়ে আসবে, হাতে কলমে দেখার জন্য। ভারতের মানচিত্র কোথায় আছে আমার ত্রিপুরা, আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আমি, টাচ করছি। তো এগুলোর মধ্যে একটা আনন্দ খুঁজে নিতে হবে। সবকিছু ভালো, তার ব্যবহারিক প্রয়োগটাই হচ্ছে আসল, কিভাবে করছি। ঠিক, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের উপর নির্ভর করছে। যে আমরা যেমন সোশ্যাল মিডিয়াকে বর্তমানে বলছি যে অনেক কিছুর জন্য সোশ্যাল মিডিয়া দায়ী, সেটা কিন্তু আমাদের প্রয়োগের কারণে, ঠিক আছে না? আমরা যদি এটাকে ভালো দিকে ব্যবহার করি তাহলে আমাদের কত কত লাভ, তাই না? কত কিছু। সেই এই যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, এইটা কি মানে গ্রাম আর শহরের মধ্যে যে বৈষম্যটা বা দূরত্বটা, সেটা কোথাও কমিয়ে আনতে পেরেছে? এখানেও আমি বলবো গ্রামে অনন্য, শহর শহরে অনন্য। গ্রাম আর শহরের বৈষম্য আমি দূর করতেই যাব না। ভাববো কেন গ্রাম আর শহর আলাদা হয়ে যাবে? তাহলে আমরা যখন শহরে হাঁপিয়ে পড়বো, আমরা কোথায় যাব মুক্ত বাতাসের জন্য? আবার গ্রামের লোক যখন মনে হবে যে না, আমার এই একঘেয়েমি হয়ে যাচ্ছে, আমি একটু শহরের চাকচিক্য দেখে আসি, তাহলে কোথায় যাব? কাজে এখন যেটা হচ্ছে আমাদের যে প্রযুক্তিগত উন্নতি, সেটা কিন্তু গ্রাম আর সে আগের মতো করে আমার গ্রাম নেই। গ্রামও কিন্তু এখন বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তারাও কিন্তু এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করছে, তারাও কিন্তু এখন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে, কৃষির উন্নতির জন্য করছে, শিক্ষার উন্নতির জন্য করছে, স্বাস্থ্যের জন্য এই যে টেলিমেডিসিন, তারা কিন্তু এগুলো নিচ্ছে, গ্রামে বসেই পরিষেবাগুলো পাচ্ছে। তারা হয়তো গ্রামের সব জায়গায় গিয়ে পৌঁছায়নি, হয়তো গ্রামের সব মানুষ সেই ব্যাপারে দক্ষ নয় ব্যবহার করতে, কিন্তু ফোন নেই এমন আছে গ্রামে। এখন সবাই স্মার্টফোন ইউজ করছে, ইন্টারনেটের পরিষেবা নিচ্ছে। কাজে গ্রাম শহরের বৈষম্য দূর করা নয়, বরং গ্রাম শহর এখন পাশাপাশি সহ অবস্থান করছে, সেটা বলতে আমি বেশি মানে কমফোর্ট ফিল করব। ঠিক ঠিক। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানে শিক্ষা ব্যবস্থাটা কিরকম হওয়া উচিত? শিক্ষা ব্যবস্থা মানে ওই শিক্ষার লক্ষ্য ধরে আমাদের এগোতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা শুনি আমরা এআই, আমি যেহেতু প্রযুক্তিবিদ নই, আমি হয়তো এ ব্যাপারে অতটা জানি না, কিন্তু যেটুকু মনে হয় লজিক্যালি, যে মানুষের বিকল্প মানুষ, এই এআইও যদি প্রযুক্তি হয়, এই প্রযুক্তিও মানুষই ডেভেলপ করেছে। ঠিক। তা আজকে কিন্তু এই যুগটাকে আমি পুরোপুরি এআই নির্ভর যুগ বলতে পারছি না, এটা মাত্র শুরু হয়েছে। এখানে এআই আমি যতদূর বুঝি, এআই আমরা যা ইনপুট করব সেটাই হয়তো একই ইস্যুর উপরে, একই টপিকের উপর অনেকে ইনপুট করবে, সেখানে যে জেনারেট হবে, সেখানে গিয়ে এআই একটা আউটপুট বের করবে, সেখানে হয়তো একটা কমন সলিউশন বেরিয়ে এলো। আমি একরকম ভাবছি একটা ইস্যুর নিয়ে, আপনি ভাবছেন একরকম, সেখানে হয়তো একটা এআই সবগুলিকে জেনারেট করে একটা কমন সলিউশন দিল, সেটা তখন একটা গ্রহণযোগ্যতা পাবে। তো কখনই প্রযুক্তি আমার মনে হয় না যে আমাদের অন্য কিছুর মানে হিউম্যান মানুষের বিকল্প হতে পারে না। আমার ওই যে আমরা একটা কথা বলি না, একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, তারই লাগে কত অশ্রু জল। তা আমার এই যন্ত্র কি পারবে আমার সেই ব্যথা প্রশমন করতে? একদম। বর্তমান সময়ে আমরা দেখছি যে মানে প্রজেক্ট, প্র্যাকটিক্যাল, এই সমস্ত বিষয়ের উপর একটু জোর দেওয়া হচ্ছে। তো এই সম্পর্কে কি বলবো? এটা শিশুর মানে একটা ছাত্রের জন্য কতটা? প্রজেক্ট, প্র্যাকটিক্যাল এগুলি হয়তো এখন মানে প্রচারে আসছে, প্রজেক্ট করে করা হচ্ছে, বাচ্চারা করছে, গার্জিয়ানরা দেখছে, তার জন্যই কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল আমরাও করেছি, আমাদের প্রজন্মও করেছে, আপনারাও করেছেন, তার আগেও হয়েছে, তারপরে হবে। প্রজেক্ট প্র্যাকটিক্যালটা কিন্তু কোনো নতুন ধারণা নয়, আমরা ওয়ার্ক এডুকেশন করেছি না,
মাটি নিয়ে গেছি, এখনো তো বাচ্চারা মাটি নিয়ে যায়, এখন ক্লে কিনতে পাওয়া যায়, আমরা কিন্তু এঁটেল মাটি টাটি নিয়ে গিয়ে বানিয়েছি, তারপর স্কুল পারফরমেন্সে করেছি, এগুলো কিন্তু আমরাও প্রজেক্ট করেছি। এডুকেশন আমরা কত কিছু করেছি, দড়ি দিয়ে পাপোশ বানানো, একদম কত কিছু, অনেক কিছু, ক্রুশের কাজ, প্রজেক্ট, স্টাম্প কালেকশন করা, অনেক কিছু আমরা করেছি। হ্যাঁ, ভারতের ম্যাপ দিয়ে কোথায় কৃষি প্রধান অঞ্চল দেখানো, হাতে বানানো, তো আমরাও কিন্তু করেছি। কিন্তু ওই প্রজেক্ট প্র্যাকটিক্যাল নতুন কিছু নয়, এই ধারণাটা অনেক আগে। তারও আগে যদি আমি যাই, আমাদের যে গান্ধীজি, মহাত্মা গান্ধীজি, ওনার যে আমাদের বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাটা, সেখানেও তো বলেছে যে লার্ন বাই ডুইং, কর্মভিত্তিক শিক্ষা, কর্মের মাধ্যমে শেখো। তাহলে কর্মের মাধ্যমে শিখতে গিয়ে যে উপকারটা হচ্ছে, হাতে কলমে শিক্ষা, আমার শরীর মন বিকশিত হচ্ছে, শিখতে গিয়ে আমি যখন একটা করে ফেললাম আমার আত্মা বিকশিত হচ্ছে, তাহলে আমার কিন্তু সেই আবার হলে ওই আবার শিক্ষার মূল উদ্দেশ্য, আমার একটা ডেভেলপমেন্ট হচ্ছে, আমি আত্মনির্ভরশীল হচ্ছি। বর্তমানে যে আমরা আত্মনির্ভর ভারতবর্ষ বলছি, তাহলে ওই আত্মনির্ভরতা কিন্তু লুকিয়ে আছে আমার এই প্রজেক্ট প্র্যাকটিক্যালের মধ্যে, আমি মনে করি। আমরা আমাদের আলোচনার মোটামুটি শেষ পর্যায়ে এসে পড়েছি, তো আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে যে মানে বর্তমান সময়ে শিক্ষা কি শুধুমাত্র মানে ব্যক্তিগত উন্নয়নের জন্য বা নিজের জীবন নিরাপত্তার জন্য, নাকি সেই একটা সময় যেটা আমরা ভাবতাম যে শিক্ষা হলো সমাজ পরিবর্তনের হাতিয়ার, সেটা? আমি আপনার শেষ প্রশ্নটা একটু উল্টো দিক থেকে উত্তর দেব। সেটা হচ্ছে, ব্যক্তিগত উন্নতি ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব কি? না, একদমই না। এই যে আজকে আপনি আমাকে এখানে ডেকেছেন, সেখানে হয়তো আমি যা শিক্ষা অর্জন করেছি, আমার সামান্যতম যেটুকু একটা সামাজিক অবস্থান আমি গড়ে তুলতে পেরেছি, তার জন্যই তো আপনি আমাকে ডেকেছেন। আর সেটাকে আমি আজকে যে এখানে দু চারটে কথা বলছি, সেই কথাগুলি সমাজ মাধ্যমের হাত ধরে মানুষের কাছে পৌঁছাবে। সেখানে যদি একটি মানুষও এখান থেকে একটি কথাও যদি তার জীবনে কাজে লাগায়, সেখানে কি আমার ওই ব্যক্তিগত উন্নতিটাকে, সেটাকে কি হাতিয়ার করে আমি সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করলাম না? একদম। তো কাজী ব্যক্তি উন্নতিতে করতেই হবে, কারণ সবার আগে আমরা ব্যক্তি, আমি ভালো না থাকলে কাউকে ভালো রাখতে পারবো না, আমি প্রতিষ্ঠিত হতে না পারলে আরেকজনকে প্রতিষ্ঠার কথা বলতে পারবো না। সফল মানুষের কথাই তো মানুষ শুনবে। ওই যে আপনি বলছিলেন শিক্ষায় ব্যর্থতা, শিক্ষায় ব্যর্থতার কোনো জায়গাই নেই, সফল হতেই হবে। সমাজ নির্ধারিত মানদণ্ডের সফলতা নয়, মানুষ নিজের নির্ধারিত মানদণ্ড নির্ধারণ করতে হবে যে আমি কোথায় সফল। একেবারে শেষে বলবো যে যদি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনাকে কিছু বার্তা দেওয়ার জন্য বলি, কি বলবেন? আমার দর্শক বন্ধুদের উপরে আমি কাছে এই আবেদনটুকুই রাখতে চাই, যেহেতু আমি শিক্ষা জগতেরই লোক, দীর্ঘদিন আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম, যা যা আলোচনা এখানে হলো আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এই যে প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা থেকে সরে আসতে হবে, বাচ্চাদেরকে স্বাধীনভাবে বড় হতে দিতে হবে, তাদেরকে একটা মুক্ত মনের অধিকারী করে তুলতে হবে। সবকিছু আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা এখানে এসেছি, একটা সময়ের পর আমাদের যেতেই হবে। কাজে যেটুকু সময় জীবন আর মৃত্যু, তার মাঝখানে আমরা যেদিন থেকে জন্মগ্রহণ করি আর আমরা মৃত্যুবরণ করি, তার মাঝের অংশটাই হচ্ছে জীবন। জীবনটাকে আনন্দের সঙ্গে পরিপূর্ণভাবে যাপনের জন্য আমাদের যতটুকু মৌলিক চাহিদা, সেগুলি আমাদের পূরণ করতে হবে, তার উপযোগী করে গড়ে তুলুন। বিশেষ করে পিতামাতা অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, বাচ্চাদেরকে স্বাধীনভাবে বড় হওয়ার সুযোগ করে দিন। তারা মেধা নিয়ে চলেছে, তারা বিবর্তনের মাধ্যমে জন্য আজকে যথেষ্ট উন্নত মেধার অধিকারী প্রত্যেকে, কারোর থেকে কেউ পিছিয়ে নেই। আপনারা সবাইকে তাদের সহযোগী হিসেবে পাশে থাকুন, শুধু তাদেরকে সামনে এগিয়ে যেতে পথটুকু তৈরি করে দিন। আমাদের বিদ্যালয় আছে, শিক্ষক শিক্ষিকারা আছেন, পরিবার আছে, আমাদের সমাজ আছে, আমরা একটা এমনভাবে একটা সেতুবন্ধ তৈরি করি যার মধ্যে দিয়ে আমাদের শিশুরা নির্বিঘ্নে তাদের জীবনে এগিয়ে যাবে এবং সফল হবে। একদম। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আমাদের আমন্ত্রণে আপনি এসেছেন এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাধ্যমে আমাদের দর্শক বন্ধুরা এবং আমরা জানতে পারলাম। আমিও ভীষণভাবে কৃতজ্ঞ আজকের এই অনুষ্ঠানে এমন একটা বিষয়বস্তুর উপর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের আলোচনায় যেটা
উঠে আসলো যে শিক্ষার উদ্দেশ্য একটি শিশুর সার্বিক বিকাশ। প্রতিযোগিতার দৌড়ে হয়তো আমরা একটি শিশুকে স্বাধীনভাবে তার মতো করে বেড়ে উঠতে দিতে পারছি না, কিন্তু শিশুকে তার নিজের মতো করে গড়ে উঠতে দিতে হবে। তাছাড়া শিক্ষা একটি শিশুর মূল্যবোধ, মানবিকতাবোধ, চিন্তাধারার বিকাশ ঘটায়। আর সেক্ষেত্রে যদি পরিবার, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান এই তিনটি স্তম্ভ একত্রে কাজ করে, তবে শিক্ষার আসল লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছতে পারবো। আজকের মতো আমাদের সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো ব্যক্তিত্বের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।